আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু জয়েন করুক বাকিরা, তারপরে শুরু করছি। স্যার, হ্যাঁ বলো। বলছিলাম স্যার ওই জিকে স্যারকে বলেছিলাম যে একটা ওই মিসলেনিয়াসের উপর একটা সাজেস্টিভ নোট দিতে আর কি, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো উনি বলেছিলেন যে একটা নোটস আপনাকে পাঠিয়ে দেবে আর কি। বলেছিলেন যে আমি কালকে এলিমেন্টস। একবার ফোন কর সকালে, আমি তাহলে স্যারকে তারপরে কল করছি। আচ্ছা ঠিক স্যার, আছে, ঠিক আছে। আচ্ছা তো 11টা নাগাদ করবি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে কল করবো তাই তো? আমাকে কল করে একবার মনে করাবি, স্যারকে বলে দেবো, ঠিক করে আছে, দেবে। কেমন ঠিক পড়াচ্ছি আছে। ইকোনমিক্সের টপিক গুলো? স্যার হেভি পড়ায়, মানে সুন্দর, মানে এত সুন্দর অত ডেপথে পড়ায়, কি বলবো আর, খুব ভালো। হ্যাঁ, হেভি লোক। কিন্তু এবার অত জিনিস মাথায় নিয়ে রাখা যাবে না, কিন্তু হ্যাঁ, অত মানে জিনিস মাথায় রাখা যাবে না, কিন্তু বেশি পড়ালে কিছুটা মনে থেকেই যাবে। হ্যাঁ, বাট পড়তে মানে এ করতে আর হ্যাঁ, ক্লাস করতে স্যারের ভালো লাগে মানে না। অ্যাকচুয়ালি যারা ধর মেইনসের স্টুডেন্ট তারা তো একেবারে অগাবগা নয়, তো তাদের জন্য একটু মানে হাই লেভেলের টিচারই দরকার, ওই জন্যই স্যারকে দিয়েছি। আচ্ছা, না, প্রিলিমসের ব্যাচ হলে আর ক্লাস দিতাম না। ছেলে পুলে জয়েন করছে না কেন বলতো? তো লিঙ্কও দিয়ে দিলাম। এইটুকু আছে। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে। স্যার হয়েছে। আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট প্লাগ ইন করে আর মেন ট্যাবটা কানেক্ট করে শুরু করছি। হ্যাঁ, একটা মিনিট। আজকে প্রেসই করাই নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা মিনিট জাস্ট।
আচ্ছা, চলো ক্লাসটা স্টার্ট করা যাক। আশা করি স্ক্রিনও শেয়ার্ড আছে এবং স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা আমার কোনো লেখা নয়, হ্যাঁ, এই লেখাটা আমার নয়। আজকে অফলাইন ব্যাচে একটি মেয়ে লিখেছিল। আহ তো এবার ব্যাপার হচ্ছে যে আমি তো নিজের লেখাই শেয়ার করতে পারি, তাহলে তোমাদের এই লেখাটা কেন শেয়ার করছি? আমি কতগুলো ভুল জিনিস দেখাবো, হ্যাঁ, মানে এও তোমাদের মতো এবছর মেইন পরীক্ষা দিচ্ছে এবং যারা অফলাইনে দিচ্ছে অনলাইনে দিচ্ছে সবাই মেইনের ক্যান্ডিডেট। কোয়ালিটি হয়তো সবারই কম বেশি একই থাকবে ধরে নেওয়া যায়, হ্যাঁ, কয়েকজন এক্সেপশনালি ভালো স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যারা হয়তো ইংরাজি ভালো লেখে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে যে সমস্যাটা দেখছি, এবার এটা আমি মুখে বলার থেকে আমি লেখাটা ধরে তোমাদের বোঝালে সুবিধা হবে। মানে এখন তো আর শেখানোর ক্লাস করার মতো সময় নেই, অলরেডি 10 তারিখ আজকে হয়ে গেছে, আর তোমরা 20 দিন সময় পাবে। তো এক্ষেত্রে তোমরা লাইভ ক্লাস ততটা করবে, তার থেকে অনেক বেশি করবে হচ্ছে যেগুলো তোমাদের রেকর্ড দেখার দরকার হবে বা নোটসের উপরেই জোর দিতে হবে। হ্যাঁ, আমি এটা জানি যে আমি কিছু নোট এখনো হয়তো দিয়ে উঠতে পারিনি, কিন্তু কি অপরিসীম পরিমাণ নোট তোমাদের দিয়েছি এটাও তোমরা আশা করি স্বীকার করবে, মানে কেউ অস্বীকার করবে না যে হয়তো 1-2 দিন লেট হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণ নোট কিন্তু পেয়ে গেছো এবং একেবারে রেলিভেন্ট টপিক যেমন যেমন চেয়েছো কম বেশি দেয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যে জিনিসগুলো বলছি, এই লেখাটা আমি কেন শো করছি তার একটাই মূল কারণ, এই সমস্যাটা শুধু এই মেয়েটির একার নয়। ও আজকেই আমার কাছে বেলঘড়িয়ার অফলাইন ব্যাচে এসেছিল। ওর হাতের লেখাটা সুন্দর, তাই আমার প্রেজেন্ট করতে সুবিধা হবে। আমি কতগুলো জিনিস এখান থেকে বোঝাতে চাইছি যে তোমরা লেখার মধ্যে কি কি করবে না। আমি বানান ভুলের মতো মিস্টেককে আপাতত এড়িয়ে যাচ্ছি, সেটা আমি দেখছি না। আমি শুধু টেকনিক্যাল কতগুলো অ্যাসপেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো, ও শুরু করেছে আহ এরকম ডেট আমরা প্রথমত দেব না, ঠিক আছে? XYZ আমরা দিতে পারি জায়গার নাম অনুসারে। রিপোর্ট বাই, এই রিপোর্টের আর বড় হাতের হবে, বাই এর বি ছোট হাতের হবে, অসুবিধা নেই, ABC বড় হাতের হবে। যে জিনিসগুলো করবে না এগুলো হয়তো ক্লাসে সবসময় বলা হয় না, যেহেতু এইভাবে আমি খাতা সবার নিই না, টাইপ করে নিই, বুঝতে অসুবিধা হয়, কিন্তু এটা নিশ্চিত প্রত্যেক বছর পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন আমি ক্লাসে এই জিনিসটা অন্তত আলোচনা করি যে হোয়াট নট টু ডু। ঠিক আছে, হোয়াট ইউ শুড ডু সেটা তো ক্লাসে সবসময় আলোচনা হয়, কিন্তু ক্লাসে কি করা যাবে না লেখার সময় সেটা মাথায় রাখবে। প্রথমত এই ধরনের আন্ডারলাইন করবে না। এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার টাইটেলকে কি আমি আন্ডারলাইন করব? উত্তর হচ্ছে আন্ডারলাইন করলে অনেকে কাটবে না, আবার অনেকে কেটেও দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই আন্ডারলাইনের ধারণাটা কোথা থেকে এসছে। দেখবে হেডিং সাধারণত বোল্ড লেটারে দেয়া থাকে। তো বোল্ড লেটারে দেয়া মানে আমাদের তো এখানে একটা অক্ষরের ওপর আবার পেন বোলানোর অধিকার নেই, তাই জন্য ওটাকে আমরা হাইলাইট করে দিই। কিন্তু হাইলাইট করার জায়গা তো নয়। হাইলাইট মানে আন্ডারলাইন করার অর্থ হচ্ছে তুমি জিনিসটাকে আন্ডারস্কোর করছো বা হাইলাইট করছো। তুমি কখনো পরীক্ষককে বলতে পারো না যে দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু সি। ঠিক আছে, ইউ ক্যান নট টেক হিম ফর গ্র্যান্টেড, তুমি এইভাবে নিতে পারো না। তো এটুকুনি নিশ্চিত থাকো, তুমি যদি আন্ডারলাইন করো এটা হতে পারে যে অনেকে হয়তো কাটবে না, ধরে নাও 70% লোক কাটবে না আন্ডারলাইন করলে, কিন্তু তুমি এটা নিশ্চিত থাকো তুমি যদি আন্ডারলাইন না করো কেউই কাটবে না বা তার জন্য মার্কস কোনো রকম ডিডাক্ট হবে না। তাহলে প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো, কোনো সময় না তো টাইটেল না তো বাই আ স্টাফ রিপোর্টার এই কথাটাই আমরা আন্ডারলাইন করব, কখনো করব না, এগুলোই আন্ডারলাইন থাকবে না। এটা হচ্ছে প্রথম মিস্টেক। 2 নম্বর, আমরা ডেট দিতে বলি। তো ডেট আমরা এইভাবে ব্যবহার করব না, আমরা বরঞ্চ লিখবো হচ্ছে আগস্ট দিয়ে 8 দিলাম, দিয়ে কোলন দিলাম। আচ্ছা, সাল আমরা জেনারেলি লিখি না, তবে কেউ যদি লেখে সেটা কাটবে না, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি বলে স্যার আমি আগস্ট 8 না লিখে 8 আগস্ট লিখি, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে 8 আগস্ট লিখি তাহলেও সমস্যা নেই, তবে আমি বলবো 8 আগস্ট না লিখে ইদার 8 আগস্ট লেখো অথবা আগস্ট 8 লেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্যাটার্ন ফলো করো, ঠিক আছে? আচ্ছা, বলছে বিং আ ডেভেলপিং কান্ট্রি, আছে টপিক কি লিটারেসি সেমিনার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আ সেমিনার অন অ্যাডাল্ট লিটারেসি ড্রাইভ।
ও বলছে সেকেন্ড চান্স অফ মিড এজেড পিপল। টাইটেলটা হয়নি, মিড এজ পিপল না, এমনকি ওল্ড পিপলের জন্যও হবে। স্যার একটা প্রশ্ন টপিকটা, ছিল, হ্যাঁ বলো। বলবো? বলছি টাইটেলটা এত বড় কি ঠিক আছে? না নেই নেই, আমি টাইটেল নিয়েই বলছি। দেখো, আর ওই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, চেষ্টা করবে 5 to 6 ওয়ার্ডস এর মধ্যে করার। ঠিক আছে, ম্যাক্সিমাম 6 ওয়ার্ডস, তার আর বেশি না, এক্স এখানে ওয়াই, 8 ওয়ার্ডস হয়ে গেছে। যেটা এক্স ওয়াই, এক্স ওয়াই জেড এর পরে যেটা সেমিকোলন দিয়েছে ওটা কি সেমিকোলন হবে? কোনটা বলো তো? আচ্ছা, এই ওই অংশটা তাই তো? জায়গার নাম হ্যাঁ, যেটা এক্স ওয়াই জেড আসছি দিয়েছে। আসছি 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 হ্যাঁ আসছি হ্যাঁ। আসছি এখানে আমরা মডার্ন ইংলিশে কমা ব্যবহার করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেমিকোলন। হ্যাঁ, এখন তো আর পাঞ্চুয়েশনের ক্লাস নেওয়ার অবকাশ নেই। ইনফ্যাক্ট এই যেটা ব্যবহার করি না, এটাও অ্যাকচুয়ালি সেমিকোলন হওয়া উচিত, এটা কমা হওয়া উচিত না। কিন্তু আমরা মডার্ন ইংলিশে সেমিকোলনেরই একটা মানে উইকার ভার্সন হিসেবে টাইটেলে কমা ব্যবহার করি। তো এখানে তুমি সেমিকোলন লিখতে পারো, কমা দিতে পারো, কোনো ভুল নেই। এখানে সেমিকোলন দেবে না, এখানে কমা ব্যবহার করবে, যেটা প্রচলিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে ট্রেন্ডের ওপর, টিচাররা যেটা চোখে দেখে অভ্যস্ত। ঠিক আছে, এখানে সেমিকোলন দিলেও কাটবে না, বাট কমাটা দেওয়াটাকে আমি প্রেফার করব। ঠিক আছে। আচ্ছা, এবার ও দেখো শুরু করছে, আহ বিং আ ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ইজ ডুয়েলিং উইথ পোভার্টি অ্যান্ড ইলিটারেসি। ঠিক আছে, এই অবধি আমি নয় ভালো খারাপ ভুল সেরকম কিছু নেই। তারপরে বলছে আ ডেটা প্রেজেন্টেড বাই আ প্রাইভেট এনজিও reveals that we have citizen aged between 40 to 60 are not educated enough to pen down their name, or they lack the sense of basic aptitude. তোমাদেরকে বলতে হবে এই সেন্টেন্সটায় কি কি ভুল আছে। আমি পড়ছি সেন্টেন্সটা। আর ডেটা প্রেজেন্টেড বাই আ প্রাইভেট এনজিও reveals that we have citizen aged between 40 to 60 are not educated enough to pen down their name, or they lack the sense of basic education by aptitude. স্যার সে ওটা উ- কোটেশন দিতে হতো। We have তো citizen. সে উই আর সিটিজেন হবে না স্যার, উই উই হ্যাভ সিটিজেন। উই হবে না, ডাটা ওটাকে plural। প্যাসিভ ভয়েসে করতে হবে। কোনটা রে বাবা? স্যার ওই রিভিলস We দ্যাট করে ন্যারেশন চেঞ্জ করেছে যখন, তাহলে উই কেন হবে? কি হবে সেটা? স্যার এ দ্য ডাটা কান্ট্রি, হবে না। হ্যালো, বলো। হ্যাঁ স্যার, এ মেনি ডাটা হবে না, শুধু ডাটা হবে। মেনি সিটিজেন্স এজেড বিটুইন 40 and 60 উই হ্যাভ করার দরকার হবে কি স্যার? ওটা তো ডাইরেক্ট স্পিচে হয়ে যাচ্ছে না। reveals that we have citizens। আচ্ছা, মনে করো ডিরেক্ট স্পিচ নেই, এটা থেকেই সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলেই বা কি ভুল? উই হ্যাভ সিটিজেন না উই আর সিটিজেন হবে না স্যার? উই হ্যাভ উই সিটিজেন। হ্যাভও হয়, স্যার এজেড উই আরও হয়। সিটিজেন হবে না? এজেড এজেড স্যার এজেড এজেড সিটিজেন হবে না? না, সিটিজেন। এজেড বিটুইন হতে পারে, অসুবিধা না। আচ্ছা, আমি বলে দিচ্ছি চেঞ্জ গুলো। সবার প্রথম দেখো, এই যে ডেটা শব্দটি রয়েছে এটা প্লুরাল। হ্যাঁ, তো তার সাথে এ ব্যবহৃত হয় না, তাহলে তুমি এখানে ব্যবহার করো ডেটাম। এ ডেটাম, অথবা শুধু ডেটা প্রেজেন্টেড বা দা ডেটা প্রেজেন্টেড বাই আ প্রাইভেট এনজিও। আচ্ছা, সবার প্রথম এনজিও কে প্রাইভেট বলার দরকার নেই। ঠিক আছে, এখানে মানে প্রাইভেট এনজিও টেকনিক্যালি ভুল নয়, কিন্তু একটু মানে অতিরিক্ত না দিলেও চলে, জোর করে একটা শব্দ বাড়ানোর জন্য বলা হয়েছে, এরকম ব্যাপার। আচ্ছা, যখনই এনজিও বলছি তখন অ্যান এনজিও হয়ে যাবে, যেহেতু এন এর উচ্চারণ এরকম হয়, এ এ এন, অ্যান, এন। ঠিক আছে, সেটা একটা ভুল, এটা ও করেনি যেহেতু প্রাইভেট লিখেছিল। আচ্ছা, রিভিলস দ্যাট। এবার দেখ, উই হ্যাভ সিটিজেন মানে আমাদের এরকম সিটিজেন আছে, এটাই কোনো সমস্যা নেই। কিন্তু ও এই সেন্টেন্সটাকে এতটা বড় করতে গিয়ে কি ভুল করলো দেখ। এই যে এজেড বিটুইন 40 to 60, এটা তো এক্সট্রা পার্ট, তাই না? তাহলে এই অংশটাকে আমি কেটে দিলাম, মনে কর এটা থাকা না থাকা একই, এই অংশটা আমি বাদই দিয়ে দিলাম। এবার বুঝবি ও অ্যাকচুয়ালি সেন্টেন্সে কি ভুলটা করেছে। আমি এই অংশটাকে বাদ দিলাম পুরোটা।
তাহলে ও লিখছে উই হ্যাভ সিটিজেন, সবার প্রথম তো আমাদের সিটিজেন নেই, সিটিজেন্স আছে। তাহলে উই হ্যাভ সিটিজেন্স, তারপরে বলছে আর নট এডুকেটেড। এখানে রিভিলস দ্যাট, দ্যাট হচ্ছে কনজাংশন, এখান থেকে নতুন ক্লজ শুরু হচ্ছে, কোনো সমস্যা নেই। মাথায় রাখবি যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং মেইন ভার্বের সংখ্যা সমান হতে হবে। কি বললাম? যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং মেইন ভার্বের সংখ্যা সমান হতে হবে। কখন অসমান হতে পারে? এক, যদি কমন নেয়া থাকে, আর না হলে বুঝতে হবে বাক্যটা ভুল। আচ্ছা, ধরলাম উই হ্যাভ সিটিজেন্স, তাহলে এখানে হ্যাভ হচ্ছে ভার্ব, তাহলে হ্যাভ যদি ভার্ব হয় তার সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এই সাবজেক্ট এই ভার্ব কাটা চলে গেল। তাহলে এই যে আর নামক ভার্বটা থাকলো, এই ভার্বের কোনো সাবজেক্ট নেই, এটা তো হবে না, তাই না? তাহলে আমার এখানে কি করতে হবে? আমাকে মূল যেটা বলতে হবে যে আমাদের সিটিজেন যারা রয়েছে তারা এডুকেটেড নয়। তাহলে এই দেয়ার সেন্টেন্সটাকে করলে করতে হতো, হবে হু আর যে নট এডুকেটেড। এই উই হ্যাভ না করে লিখতে হবে আওয়ার সিটিজেন্স। কি লিখতে হবে? আওয়ার সিটিজেন্স, অথবা লিখতে পারো মেনি সিটিজেন্স। কি লিখলে? মেনি সিটিজেন্স। আচ্ছা, কালিটা একটু মোটা হয়ে গেছে, আমি একটু পাতলা করে দিই। এখানে কি করতে পারো? মেনি, এখানে লেখা হচ্ছে মেনি, মেনি সিটিজেন্স। তাহলে এটা সাবজেক্ট হলো, তার ভার্ব কি? আর নট এডুকেটেড এনাফ। ঠিক আছে, মেনি সিটিজেন্স আর নট এডুকেটেড এনাফ টু পেন ডাউন দেয়ার নেম। এইবার বাক্যটা একটা ঠিক জায়গায় এলো। আচ্ছা, এইবার দেখো এখানে, এবার তুমি এই অংশটাকে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। মেনি সিটিজেন্স এজেড বিটুইন 40 to 60। আচ্ছা, এখানে যখন ব্যবহার করছো এই হাইফেন শব্দটা, মাথায় রাখবে এই হাইফেন শব্দটা অ্যাকচুয়ালি কার পরিবর্তে বসেছে? কোন শব্দের পরিবর্তে? টু এখানে টু 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 এর পরিবর্তে বসেছে, তাই তো? তাহলে দেখো কত ছোট ছোট মিস্টেক আমরা করি। বিটুইনের সাথে আমরা টু ব্যবহার করি না, কি ব্যবহার করি? অ্যান্ড ব্যবহার করি। তাহলে তোমাকে লিখতে হবে মেনি সিটিজেন্স এজেড বিটুইন 40 and 60। অথবা তুমি যদি এটাকে হাইফেন অথবা টু রাখতে চাও, তাহলে এখানে বিটুইনের জায়গায় দিতে হবে ফ্রম। দুটো স্ট্রাকচার একটু মাথায় রাখার চেষ্টা করবি তোরা। সেটা হচ্ছে যখন আমরা মাঝখানে টু লিখছি, মনে কর 60 to 40 এরকম কিছু আছে, উল্টো লিখলাম, সরি, ধর 40 to 60 এরকম কিছু লিখছি, যখন 40 to 60 দিচ্ছি তাহলে এর আগে হবে হচ্ছে ফ্রম, তাহলে ফ্রমের সাথে টু এর পেয়ার যায়। আর যদি এখানে বিটুইন থাকে তাহলে 40 and 60 মাথায় থাকবে। এতটা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু খাতা দেখলে তোমাদের প্রত্যেকের লেখার মধ্যেই প্রচুর ভুল বেরোবে। ঠিক আছে, আর এই জিনিসগুলো করবে না, মানে লেখার ক্ষেত্রে এই হাইফেন টাইফেন 40 to 60 কে শর্টে লিখবে না। আচ্ছা, আর নট এডুকেটেড এনাফ টু পেন ডাউন দেয়ার নেম, সিটিজেন্স প্লুরাল, তো দেয়ার নেমে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাদের কি একটা নাম হবে না একাধিক নাম হবে? নেমস হয়ে যাবে, দেয়ার তো একটা নাম হয় না, তাহলে পেন ডাউন দেয়ার নেম। আচ্ছা, অর দে ল্যাক দ্য সেন্স অফ বেসিক অ্যাপটিটিউড, এই বাক্যটা নয়, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি কি ভুল ছিল এটা বোঝানোটা আমার তোমাদের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই বাক্যটাকে কিভাবে লিখলে একজন খুব সাধারণ স্টুডেন্ট মিনিমাম মিস্টেক গুলোকে অ্যাভয়েড করতে পারতো। কি বলছি বোঝো ভালো করে। তুমি সবার আগে কমপ্লেক্স সেন্টেন্স লেখার চেষ্টা করবে না। কমপ্লেক্স মানে এখানে আমি কিন্তু কঠিন বাক্য বলছি না, জটিল বাক্য। স্ট্রাকচারালি কমপ্লেক্স সেন্টেন্স তখনই তুমি ব্যবহার করবে যদি তোমার গ্রামার ঠিক থাকে। আদারওয়াইজ তুমি সিম্পল সেন্টেন্স ব্যবহার করো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই যে বাক্যটার মধ্যে ও কতগুলো ক্লজ ব্যবহার করলো একবার ভেবে দেখো। ও লিখলো প্রথম যে ক্লজ, আমি যদি একটু মার্ক করি, আজকের ক্লাসটা কিন্তু একটু অন্য ধরনের আমি করার চেষ্টা করছি। আজকের ক্লাসের নাম হোয়াট নট টু ডু। তাহলে ও ফার্স্ট যে ক্লজটা ব্যবহার করলো যে আ ডেটা presented by NGO
রিভিলস। অ্যাকচুয়ালি এটাকেও দুটো ক্লজে ভাগ করা যায় যদি তুমি ভার্ব লেখো, ঠিক আছে? যে আর ডেটা তো আর হবে না, এখানে তুমি চাইলে লিখতে পারো যে অ্যান এনজিও প্রেজেন্টেড সাম ডেটা, এটা একটা সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ও লিখলো উই হ্যাভ সিটিজেন্স, সেটা তো ছেড়ে দাও, এটাকে আমি কেটে লিখে দিলাম হচ্ছে মেনি সিটিজেন্স আর নট এডুকেটেড, এটা 2 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স এখান থেকে চাইলে আমি ভার্ব আরেকটা ভাগ করে নিতে পারি, দে ক্যান নট পেন ডাউন দেয়ার নেমস। আমার পেন ডাউনের দরকার নেই, দে ক্যান নট রাইট দেয়ার নেমস, আমি পেন ডাউন ব্যবহার করব না, ঠিক আছে? পেন ডাউন অ্যাকচুয়ালি মানে কি বলতো কেউ? তো লিখতে পারে না। মানে রাইট আর পেন ডাউন কি পেন পুরো ডাউন এক? মানে স্যার পেন ডাউন মানে তো জানি কোনো কিছু প্রতিবাদে অবরোধ করা। হ্যাঁ ওইটা ওই যেটা বলবো প্রসার করা। প্রতিবাদ। বুঝতেই পারছি না, একজন একজন করে বল বাবা। স্যার পেন ডাউন মানে আমি জানি কোনো কিছু বিরোধিতা করে কাজ স্থগিত করে দেওয়া, অফিসিয়াল কাজ হতে পারে বা কোনো কিছু বিক্ষোভ মানে বিরোধিতা প্রদর্শন। হ্যাঁ, এবং সেটা লেখার মাধ্যমেও হতে পারে। পেন ডাউন মানে লেখাও হয়, অ্যাকচুয়ালি পেন ডাউন টিপিক্যালি মিনস টু রাইট সামথিং or write something down using a pen or to record some thoughts ideas on paper, এই একটা ব্যাপার হতে পারে। বাট পেন ডাউন শব্দটা মূলত বিরোধিতার জন্য ব্যবহৃত হয়, তো যার দুটো মানে আছে আমি অ্যাভয়েড করব। আমি লুসিড ল্যাঙ্গুয়েজে দে ক্যান নট রাইট, দে ক্যান নট সাইন দেয়ার নেমস ইত্যাদি লিখব। আচ্ছা, এখানে আরো একটা ক্লজ আছে, সেটা হচ্ছে দে ল্যাক দ্য সেন্স অফ বেসিক অ্যাপটিটিউড, এটা একটা। আরো একটা ক্লজ আছে, চাইলে ভাঙতে পারি, দেয়ার এজ ওয়ার, দেয়ার এজেস বা দেয়ার এজ ওয়াজ বিটুইন 40 অ্যান্ড 60। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমি যদি ভেঙে ভেঙে লিখতাম তাহলে আমার লেখা অনেক বেশি ঠিক হতো, ভালো হতো আমি বলছি না, আমি কিন্তু এখন ভালোর দিকে যাব না, তোমার 20 দিন আছে, 20 দিনে লেখা খুব সুন্দর হবে না, বিউটিফিকেশন পরের জায়গা। ফর দ্য টাইম বিং আমার টার্গেট হচ্ছে লেখাটাকে বিশুদ্ধ করা। এই যাবতীয় এই জঞ্জালকে সাফ করার জন্য আমি কি করব? আমি সবার প্রথমে লিখব হচ্ছে অ্যাকর্ডিং টু ডেটা প্রেজেন্টেড বাই এনজিও, বাই অ্যান এনজিও, এটা একটা করতে পারি। অথবা অ্যান এনজিও presents data full stop according to that data, according to those data not that data, কমা দিয়ে এরপর লিখব many citizens are not educated, full stop। তারপরে কি লিখব? আলাদা সেন্টেন্স, they cannot write their names, full stop। actually they lack the basic education, ফুল স্টপ। ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি কি বললাম? ডেটা অ্যাকর্ডিং টু ডেটা বা অ্যাকর্ডিং টু সোর্সেস, কমা মেনি সিটিজেন্স আর নট এডুকেটেড, ফুল স্টপ। দে ক্যান নট রাইট দেয়ার নেমস, ফুল স্টপ। দে ল্যাক দ্য সেন্স অফ বেসিক এডুকেশন, ফুল স্টপ। এবার এখানে আরো কয়েকটা জায়গা ঠিক করার আছে। আমি হঠাৎ করে সিটিজেন শব্দটা কেন লিখব? আমি ভাবছি যে মানে পিপলের থেকে সিটিজেন শব্দটা সুন্দর, বেশি লোক পিপল ব্যবহার করবে, আমি সিটিজেন বা ডেনিজেন এগুলো ব্যবহার করলাম, খুশি একটু আলাদা হবে। বাট তুমি যখন সিটিজেন শব্দটা ব্যবহার করছো, ইউ আর টার্গেটিং আ পার্টিকুলার পপুলেস, কিন্তু এখানে তো তুমি শুধু সিটিজেনের কথা বলছো না, you are talking of people, you are talking about people, not only about citizens। এই যে অ্যাডাল্ট লিটারেসি ড্রাইভ, এটা কি শুধুমাত্র কোনো সিটি ওরিয়েন্টেড ড্রাইভ? তা তো নয়, বরঞ্চ তুমি যদি দেখো সিটিতে তুলনামূলক লিটারেসি কিছুটা হলেও বেশি। তাহলে এই যে ছোট ছোট শব্দগুলো, এগুলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট মানে স্যাঙ্গুইন থাকবো। আরো কিছু যদি আমি ভুল দেখতে পাই তাহলে তোমাদের বলবো,
যেমন ধরো এর পরের সেন্টেন্সটা ও লিখছে XYZ ইজ আ ভিলেজ, মানে ধরো আমরা বললাম বারাসাত ইজ আ ভিলেজ, মধ্যমগ্রাম ইজ আ ভিলেজ, তো সেরকমই ও লিখেছে XYZ ইজ আ ভিলেজ, অসুবিধা নেই। আন্ডার MNO ডিস্ট্রিক্ট কনসিস্টিং অ্যারাউন্ড 5,000 residents has the dearth of basic literacy among the mid-age citizen. আমি পড়ছি, দেখো পড়ে খুব একটা খারাপ মনে হচ্ছে না, কিন্তু ভুল আছে কি? XYZ is a village under MNO district consisting around 5,000 residents has the dearth, dearth শব্দটা ভালোই ব্যবহার করেছে, অভাব, ডার্থ হচ্ছে অভাব, এবার এখানে ডার্থ খাটবে কিনা সেটা তোমরা বলবে, অফ বেসিক লিটারেসি অ্যামং মিড এজেড সিটিজেন। কি ভুল আছে? স্যার XYZ ভিলেজ ইন MNO করলেও তো হয়ে যেত, XYZ ভিলেজ ইন MNO ডিস্ট্রিক্ট। ইন এমএনও হতে পারে, আন্ডার এমএনও হতে পারে, কোনটা হবে না সেইটা বলো, স্যার ওই একদম পার্টিকুলারলি ভুল জায়গাটা বলো। ওই হ্যাজ দ্য ডার্ট আছে, ওই মানে হ্যাজ এর তো কোনো পাচ্ছি না আর কি সাবজেক্ট। হ্যাঁ, এইবার ও বিষয়টা দেখেছে। এই যে অনেকগুলো ব্যাপার চলে এলো না, আন্ডার এমএনও ডিস্ট্রিক্ট কনসিস্টিং অ্যারাউন্ড 5,000 রেসিডেন্টস হ্যাজ দ্য ডার্থ, পড়তে তো মনে হচ্ছে হ্যাঁ খুব কানে বাজছে না, কারণ মাঝখানে তুমি অনেক কিছু ঢুকিয়ে ফেলেছো। খেয়াল করে দেখো, এই যে হ্যাজ ব্যবহার করেছো এই কিন্তু সাবজেক্ট পাচ্ছে না, কারণ তুমি লিখেছো XYZ ইজ আ ভিলেজ, তার মানে XYZ সাবজেক্ট, ভার্ব হচ্ছে তার ইজ, তাহলে এই যে হ্যাজ, একে তো এর একটা সাবজেক্ট দিতে হবে, সেইটা দাওনি। এবার এই বাক্যটাকে কিভাবে ঠিক করবে সেটা পরের বিষয়, এই বাক্যটাকে এইভাবে কমপ্লেক্স করেও ঠিক করা যায়। তারপর এখানে আমি চাইলে কনসিস্টিং অফ ব্যবহার করতে পারি, কনসিস্টিং অফ 5,000 রেসিডেন্টস বা 5,000 পিপল, কনসিস্টিং অফ অ্যারাউন্ড, অ্যারাউন্ড দিতেই পারো, মানে প্রায় অর্থে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে সেক্ষেত্রে। এবার দেখো এই সেন্টেন্সটা ও যদি, মানে আমার খুব ভালো লেখার দরকার নেই, হ্যাঁ, আমি শুদ্ধ করে যদি লিখি, ওকে যদি আমি বলতাম বা তোদেরকেও যদি বলতাম এই সেন্টেন্স গুলোকে তুই 3-4 বাক্যে ছোট ছোট করে ভেঙে লেখ, মানে আই এম এ বয়, ইউ আর এ গার্ল, শি স্টল, এইরকম ধরনের সেন্টেন্স লেখ, তাহলে ওর দেখ ভালো লাগতো না, XYZ ইজ এ ভিলেজ এটা শুনতে ভালো লাগতো না, বাট সেন্টেন্সটা তো ভুল নয়, তুই লেখ না XYZ ইজ আ ভিলেজ ফুল স্টপ, ইট কামস আন্ডার MNO district, full stop. It consists of around 5,000 people, full stop. It has the dearth of basic literacy among the mid-aged citizen. আচ্ছা, mid-aged citizen তো একজন নয় অনেকজন, তাহলে citizens হবে। কি বললাম বাক্যটা? XYZ is a village, full stop. It comes under MNO district, full stop. It consists of 5,000 residents, full stop. It has the dearth of basic literacy among mid-aged citizens. তুলনামূলক বাক্যের গঠন সরল হতো। এবার এখানে it has dearth মানে হ্যাঁ বলো। স্যার এই যে XYZ যে ভিলেজ, শুধুমাত্র ইজটাকে যদি উঠিয়ে দিতেন তা আর একটা কমা দিয়ে দিতেন XYZ কমা এ ভিলেজ, তাহলে তো পুরো সেন্টেন্সটা ঠিকই হয়ে যেত মনে হচ্ছে। হ্যাঁ, সেগুলোই আসছি আমি বললাম যে মনে করো কমপ্লেক্স সেন্টেন্স আমি এখনো জানি না, ঠিক আছে, তুমি যেটা বলছো নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার, সেটা করে তো আমি দেখাবোই যে এটা ইসটা উঠিয়ে দিলে হয়ে যেত কিনা, বা সেক্ষেত্রেও কিছু ভুল থাকতো কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ও যেটা বলছে সেইটা কিভাবে করা যায়। সবার প্রথম হচ্ছে দ্য ভিলেজ হ্যাজ ডার্থ অফ বেসিক এডুকেশন হয় না, কারণ এখানে পিপল হ্যাভ ডার্থ অফ বেসিক লিটারেসি হতে পারে, কিন্তু XYZ ইজ এ ভিলেজ, তাহলে এইভাবেও সেন্টেন্সটা হবে না, ইস তুলে দিলেও XYZ আ ভিলেজ হ্যাজ ডার্থ অফ বেসিক এডুকেশন, এটা হবে না।
তাহলে এখানে তোমাকে লিখতে হবে দ্য পিপল অফ XYZ ল্যাক বেসিক এডুকেশন। দ্য পিপল অফ XYZ ভিলেজ ল্যাক বেসিক এডুকেশন। অথবা আমি যদি সেন্টেন্সের মানেকে আপাতত দূরে সরিয়ে রাখি, যেটা উচিত নয়, স্বরূপ যেমনটা বললো যে স্যার ইস তুলে দিলে কি বাক্যটা ঠিক হবে? হ্যাঁ, তাহলে ঠিক হবে, কিন্তু এক্ষেত্রে XYZ এর পর একটা কমা ব্যবহার করতে হবে, এবং এই XYZ এর পর যে কমার পর যে এ ভিলেজ লিখছো, এটাকে হচ্ছে এই নাউনের বর্ণনা, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ কেস, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে XYZ ভার্ব পেলো না, তার ভার্ব হয়ে গেল হ্যাজ। টেকনিক্যালি ঠিক আছে। XYZ আ ভিলেজ, আন্ডার হচ্ছে প্রিপোজিশন, MNO হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, কনসিস্টিং তোমার এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে ভার্ব নয়। কনসিস্টিং দিলে অফ দিতে হবে, অ্যারাউন্ড 5000 রেসিডেন্টস, এই অবধি কোনো ঠিক ভুল নেই। তাহলে XYZ হ্যাজ দ্য ডার্ট অফ বেসিক এডুকেশন। কিন্তু আ ভিলেজ, ভিলেজ গ্রামের কোনো সময় শিক্ষার অভাব থাকে না। আমাদের বলতে হয়তো ভালো লাগছে যে গ্রামের শিক্ষার অভাব আছে, গ্রামের না, কার থাকে? গ্রামবাসীর। তাহলে তোমাকে এই সেন্টেন্সটাকে যদি পুরো ঠিক করতে হয়, লিখতে হবে দ্য পিপল অফ XYZ, comma, a village under MNO district consisting around এত people, consisting of around এত residents, have হয়ে যেত কেন? কারণ তুমি সাবজেক্ট লিখেছো the people of XYZ, people যেহেতু প্লুরাল, have the dearth of basic literacy। আচ্ছা, dearth এখানে অভাব, মানে যেটা নেই সেই অর্থে, তো এডুকেশনের অভাবের জন্য আমরা ল্যাক শব্দটা ব্যবহার করব। এবার এত জটিলতার দরকারই নেই, খুব সহজ ভাষায় লেখা যেত দ্য পিপল অফ XYZ ল্যাক বেসিক এডুকেশন। দ্য পিপল অফ XYZ ভিলেজ, মানে আ ভিলেজ দেওয়ার দরকার নেই, আমি লিখে দেবো দ্য পিপল অফ XYZ ভিলেজ ল্যাক প্রাইমারি এডুকেশন, বেসিক এডুকেশন। অ্যামাং সিটিজেন্স দেওয়ার কি দরকার আলাদা করে? মিড এজেড এগুলোর কোনো দরকার নেই। কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? এই ভুলগুলো তোরাও করিস তো হ্যাঁ নাকি? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যেটা হচ্ছে স্যার মানে আমরা সহজ বাক্যে লিখবো, তাহলে স্যার ভুলগুলো কম হবে স্যার। হ্যাঁ, মানে খুব সহজভাবে দেখ, আমি মুখে মুখে কটা সেন্টেন্স এখান থেকে নিয়েই বলছি যে কত সহজভাবে লেখা যায় যে এই যে বিং এ ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ইজ ডুয়েলিং উইথ পোভার্টি অ্যান্ড ইলিটারেসি। ও ভাবছে যে আমি লিখে খুব ইমপ্রেস করে দিলাম, দরকার নেই, তুই লেখ এইভাবে শুরু কর, ইলিটারেসি ইজ এ কার্স ইন ইন্ডিয়া, বা ইন ইন্ডিয়া ইলিটারেসি ইজ আ কার্স, ফুল স্টপ, ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সেও কি লিখলো? এ ডেটা প্রেজেন্টেড দ্যাট প্রাইভেট এনজিও রিভিলস মেনি সিটিজেন্স, দরকার নেই, সহজ ভাষায় লেখ। প্রথম সেন্টেন্স হলো যে ফার্স্ট সেন্টেন্স কি বললাম জানি, যে ইলিটারেসি ইজ আ কার্স, ইলিটারেসি মানে অশিক্ষা, ইলিটারেসি ইজ আ কার্স ইন ইন্ডিয়া, ফুল স্টপ। দ্বিতীয় বললি মেনি পিপল ইন ইন্ডিয়া ডু নট বা আর নট educated, full stop, even they cannot write their names, full stop, they lack basic education, full stop। পরের সেন্টেন্স পরের প্যারায় শুরু হলো। আচ্ছা, আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ বল। বলছি যে পরের প্যারাটা যখন শুরু করলো, ওটা ওই মাঝ থেকে না শুরু করে একদম আপনি তো বলেছেন ওই বা দেখে ঘেঁষে শুরু করতে। হ্যাঁ, বাদিক ঘেঁষে, এগুলো তো বলাই আছে তোদের আগে, এগুলো বোকা বোকা ব্যাপার, এই অনেক বইতেও এরকম করা আছে। সবার প্রথম হচ্ছে প্যারা শব্দটার মানে কি? প্যারাগ্রাফ। তাহলে এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। এইগুলো এই যে ছেড়ে লেখার যে চল কোথা থেকে সৃষ্টি হয়েছে এটা আমিও জানি না। আমাদের সবকিছু লেফট অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে? তোদের ব্যাচে যদি না বলে থাকি তাহলে কোনো কারণে মিস করে গেছি। আমার ধারণা এগুলো ব্যাচে মানে বেসিক জিনিস জানা উচিত। মানে আমরা অনেক সময় এটা মাথায় রাখি না যে প্যারা মানে প্যারাগ্রাফ, দুটো জিনিসকে আমরা আলাদাভাবে, একটা প্যারা করতে হবে মানে ডান দিক সরিয়ে, আরে না, প্যারা মানে প্যারাগ্রাফ করতে হবে, মানে একটা পুরো প্যারাগ্রাফ,
ওপর থেকে শেষ পর্যন্ত। সেখানে বাদিকে আমি জায়গা ছাড়বো কেন? কোনো ছাড়ার জায়গা নেই। ঠিক আছে? আর একটা প্রশ্ন বলবো স্যার? হ্যাঁ বলো। বলছি যে আপনি বলেন ছোট ছোট সেন্টেন্স করতে, এরকম ছোট ছোট সেন্টেন্স যদি পুরো রিপোর্টটাই করি তাহলে হুম। একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না, মানে যে খাতা কোনো দেখবে? নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। তার থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যদি সেন্টেন্সটা তোমার জটিল হয়, মানে ভুল হয়। আচ্ছা এইবার আমি তোমায় বলছি, তুমি চেষ্টা করবে যদি এরকম মনে হয় খুব কাঁচা মনে হচ্ছে, ট্রাই টু মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আমি প্রথম সেন্টেন্সটা বলেছিলাম যে ইন্ডিয়া, মানে ইন ইন্ডিয়া ইলিটারেসি ইজ আ কার্স, ফুল স্টপ। দ্বিতীয় সেন্টেন্স কি বলেছিলাম? যে মেনি পিপল ডু নট, না মেনি পিপল আর ইলিটারেট হেয়ার। এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স না করে কম্পাউন্ড করে দাও, তুলনামূলক ভালো লাগবে। কি লিখবে? ইন ইন্ডিয়া ইলিটারেসি ইজ আ কার্স অ্যান্ড মেনি পিপল, অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও, যদিও এখানে অ্যান্ডটা খুব একটা ভালো লাগছে না, অ্যাজ দিলে ব্যাপারটা ভালো হবে। কিন্তু তোমরা এই ধরনের সেন্টেন্স করতে যেও না যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যেমন এই যে সেন্টেন্সটা এখানে সেকেন্ড সেন্টেন্সে আমরা বলেছিলাম এই দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেয়া যায়, যে মেনি পিপল আর নট এডুকেটেড অ্যান্ড দে ডু নট, দে ডু নট বা দে কুড নট, দে ক্যান নট রাইট দেয়ার নেমস। দেখো সেন্টেন্সটা তুলনামূলক বেটার হচ্ছে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কমছে। তুমি বলছিলে যে দুটো সেন্টেন্স যদি শুনতে খারাপ লাগে, আপনি একবার বললেন যে মেনি পিপল আর আনএডুকেটেড, পরের সেন্টেন্স বললেন দে ক্যানট রাইট দেয়ার নেমস। তাহলে লিখবে মেনি পিপল আর আনএডুকেটেড বা মেনি পিপল আর নট এডুকেটেড অ্যান্ড দে ক্যানট রাইট দেয়ার নেমস। অন্তত একটু তার থেকে বড় হলো। আমি কখনো তোমাদের কমপ্লেক্স করতে বারণ করছি না, কমপ্লেক্স তুমি করতে পারো যদি তোমার লেখার মধ্যে ভুল না থাকে। তুমি যদি খুব সহজ 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 বাক্য করো হয়তো 1-2 নম্বর কম পাবে, কিন্তু তোমার যখন গ্রামারের এই বড় বড় ভুলগুলো হচ্ছে তখন ওই এক একটা ভুলের জন্য টোটাল লেখার ওপর থেকে 4-5 নম্বর করে বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? আর এরকম ভাবে মার্কস বাদ দেয় না যে একটা গ্রামার ভুলের জন্য 1 নম্বর কাটালাম, দুটো গ্রামার ভুলের জন্য 2 নম্বর কাটলাম, এরকম হয় না ব্যাপারটা। ওই যখনই প্রথম পড়তে গিয়ে 2-3টে গ্রামার ভুল দেখে তখন সে একটা ওভারঅল অ্যাসপেক্ট তৈরি হয়ে যায়, তো রেখে কত 5-6 দিয়ে দিই, এই একটা ব্যাপার। তো সবার প্রথম দেখা হয় ব্যাকরণের এবং বানানের বিশুদ্ধতা, তারপর দেখা হয় চয়েস অফ ওয়ার্ড, তারপর দেখা হয় হচ্ছে ফ্রেম অফ সেন্টেন্স। ঠিক আছে? এখানে দেখো পুরোনো ব্যাচের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মিসলেনিয়াস মেইন দিচ্ছে, যাদেরকে প্রথম দিকে আমি শুধু ক্লাসই করাতাম একটা বাক্যকে কত রকম ভাবে লেখা যায় সেটা নিয়ে। কিন্তু এখন 20 দিন বাকি, তোমরা নিজেরা বলো কোনটার উপর জোর দেবে। ইফ ইউ আর গ্রামাটিক্যালি কারেক্ট, ইফ ইউ আর গ্রামাটিক্যালি রাইট, you have the accenture, you have the privilege, you have মানে you can have the audacity to write complex sentence. But if there remains a minimal mistake or chances of minimum mistake, try to avoid them. কি বলতে চাইছি ক্লিয়ার? মানে আমার কোথাও কোথাও মনে হচ্ছে এই বিষয়টা তোদের সাথে আজকে আলোচনা করা দরকার। যেমন আমি আজকে তোদেরকে, আমি আমার কাছে সময় আছে আজকে তোদের জন্যই, যে যে আছিস আমাকে কমপ্লেক্স সেন্টেন্স কোনো একটা বিষয়ের উপর লিখে দে, 5-6টা সেন্টেন্স। তোরা চেষ্টাই করবি লেখাটাকে টাফ করার নয়, বাট কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার। একটু টাইপ, মানে এরকম নয় যে তোকে পুরো প্যারাগ্রাফ লিখতে হবে, 200 শব্দ লিখতে হবে, এরকম নয়। কোনো একটা বিষয় বলছি যেটার উপর, নয়ন তোর ভিডিও অন করা, চাইলে অফ করে দে, নয়ন বিশ্বাস। ঠিক আছে? আমি তোদের বাক্য কিছু দেখতে চাইছি, যারা ভালো লিখছিস কোনো সমস্যা নেই, একটু কমেন্ট বক্সে লিখে পাঠা, আমি টপিক বলে দিচ্ছি। খুব বেশি না, 5-6 লাইন করে আমি নেব। কি টপিক বলা যেতে পারে?
ধর বলা যেতে পারে তোরাই একটা বল না টপিক কিছু, খুব কমন টপিক যেটা যে কেউ বলতে পারবে, কোনো হাইফাই টপিক এআই থিআই এসব বলতে যাস না। বল কিছু একটা নর্মাল যেটা হয়, ব্যাড কন্ডিশন অফ রোডস বা কিছু। বলো। হ্যাঁ বল। আপনি দিন স্যার যা মনে হয়। আচ্ছা ধর আমি তোদের লিখতে দিলাম অভিযান দ্য স্যার। মিসইউজ অফ মোবাইল ফোন বা দ্য নেগেটিভ সাইড অফ সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি ইয়াং জেনারেশনকে মানে মাথায় রেখে লিখবি। আমি কমেন্ট বক্সে তোদের 5 থেকে 7 মিনিট সময় দিলাম, ঠিক আছে, 5 to 7 মিনিটস। টোটাল রিপোর্ট নয় তো, জাস্ট 5-7টা। 5-7টা সেন্টেন্স চেষ্টা করবি কমপ্লেক্স সেন্টেন্স লেখার। মনে কর ফার্স্ট প্যারাগ্রাফটা লিখছিস, ঠিক আছে। ফার্স্ট প্যারাগ্রাফটা লিখছিস, আমি জাস্ট 10 মিনিট আমিও ব্রেক নিয়ে নিই, তাহলে কমেন্ট বক্সে টাইপ করে দিবি। মানে 7টা না লিখলেও হবে, 4-5টা বাক্য লিখলেই হবে। চেষ্টা কর, মানে ট্রাই টু মেক ইট কমপ্লেক্স। যত রকম কনজাংশন দিয়ে, মানে দরকার হলে 2টো সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে তোরা লেখ। তাহলে মানে কি হয়, তোরা যদি ভালো লিখিস আমি বলে দিতে পারবো যে কারা কারা অ্যাভয়েড করবি, কারা কারা লেখার চেষ্টা করবি, ঠিক আছে। অর ডোন্ট টেক দ্য হেল্প অফ এনি এআই, নিজে থেকে লিখবি। কারণ এআই লেখা তখনই লিখবি যদি সেটা তুই ইউজ করতে পারিস পরীক্ষার হলে। তোকে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, তো সেখানে নিজের লেখা নিজেকেই লিখতে হবে। লেখার টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া, তার যে ইম্প্যাক্ট অন দ্য ইউথ, তার উপর ফার্স্ট প্যারাগ্রাফ মোটামুটি 30-40টা শব্দের মধ্যে লেখো। চেষ্টা করো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার। মানে নর্মালি তোমরা যেমন লেখো, আমার জন্য আলাদা করে সতর্ক হতে হবে না, ঠিক আছে। একটু টাইপ করে দাও, আমি কমেন্ট সেকশন থেকে কপি করে এখানে পেস্ট করব। আর চেষ্টা করবে টাইপোগুলো যেন না থাকে। একটু মন দিয়ে লেখো। আমি 5-7 মিনিটের একটু ব্রেক নিয়ে নিচ্ছি।
আচ্ছা, 1 2 জন 3 জন 4 জন দিয়েছে। আমি এক এক করে লেখা নিচ্ছি, হ্যাঁ? সবার প্রথম আচ্ছা আমি একসাথে নিয়ে নিই কয়েকটা লেখা। চলো এই কটা লেখা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? যারা যারা দিয়েছো বাকিরাও বুঝে যাবে এখান থেকে সমস্যার জায়গা কি রয়েছে বা না রয়েছে। স্যার লেখাটি কি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে? না না, এখানে কমেন্ট বক্সে দিতে হবে। স্যার আমার একটু কিপ্যাডে সমস্যার জন্য দুটো সেন্টেন্স লেখার পরই অটো সেন্ড হয়ে গেছে, একটু দেখে নেবেন। ঠিক আছে, এটা প্রথমটা কার্ডে। আমার স্যার আমার ঠিক আছে, কালো হলে ভালো লাগে দেখতে। চলো শুরু করা যাক। এ বাবা, কালো নিচ্ছে না কেন? ব্লুই রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নিয়েছে। আচ্ছা, এটা সম্ভবত কার লেখা? এটা প্রথমটা বললি। স্যার আমার স্যার স্বরূপ। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম one of the biggest threats for the youth as it is creating addiction to the youth. এটা হবে হচ্ছে as it creates. Social media has become one of the biggest threats. এটা অলরেডি তুই হ্যাজ বিকাম মানে তুই ব্যবহার যেটা করেছিস যে একটা মোশন আছে লেখাটার মধ্যে। ভালো করে বোঝ, আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট লিখি দুটোর মধ্যেই মোশন শো করে। কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর যখন প্রেজেন্ট পারফেক্ট লিখছিস তখন কাজটা হয়েছে মানে কমপ্লিট হয়েছে, মোশনটা শেষ হয়েছে। কিন্তু যখন তুই সিম্পল প্রেজেন্ট লিখিস তখন সেটার মধ্যে মোশন শো করে না, সেটা বোঝায় যে এটা একটা কাজ যেটা হয় জেনারেলি, আজকেও হতে পারে কালকেও হতে পারে, সবসময়ের জন্য প্রযোজ্য। তো তুই যখন লিখছিস যে ইট হ্যাজ বিকাম দ্য থ্রেট, তখন কারণ কি? বিকজ ইট ক্রিয়েটস, কারণ এটা করে অ্যাডিকশন, ইট ক্রিয়েটস অ্যাডিকশন, ইট ইজ ক্রিয়েটিং অ্যাডিকশন হবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেন্টেন্স এটা বলছিল। দ্বিতীয় সেন্টেন্স, দ্য কালারফুল contents and they are changing in a flash. The colorful contents and they are changing, এটা মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো না, they are changing in a flash, are compelled the youth। আর compelled হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, তার মানে এই কালারফুল কন্টেন্টটা বাধ্য হচ্ছে, এটা বাধ্য করছে, এটার ইংরেজি হবে compelled the youth to adhere hour after hour in social media। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে আরো ভালো করা যেত, কিন্তু এই আটটা দিয়ে পুরো টেকনিক্যালি ভুল হয়ে গেল। এবার দেখ এই সেন্টেন্সটাকে তুই কত সহজে সুন্দর করতে পারতিস, ঠিক আছে, যদি সিম্পল দিয়ে লিখতিস যে সোশ্যাল মিডিয়া হ্যাজ, এখানে হ্যাজ হ্যাভ দুটোই চলতে পারে, মডার্ন ইংলিশে হ্যাজ লেখে কিন্তু মিডিয়া শব্দটা প্লুরাল, তাই হ্যাভও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস টুডে, ফুল স্টপ। It the youth are addicted to social media presently বা at present times। তারপরে সেন্টেন্স লেখো, the colorful contents compel the youth to be with it।
টু বি উইথ ইট মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকতে। এখানে কম্পেলড অনেকে নাও জানতে পারো, ফোর্স ব্যবহার করো, যে দ্য সোশ্যাল মিডিয়া ফোর্স দ্য ইউথ টু, এবার কি বলা যায় এটার সাথে আটকে থাকতে, টু সিট গ্লুড টু ইট, গ্লুড মানে আটার মতো চিপকে থাকা। তোর বাকি অংশটা পরে দেখবো। তাহলে দেখ, দু লাইনের মধ্যে একটা দুটো ভুল কিন্তু দেখা যাচ্ছে। সোনা, তোর বাকি অংশটা পরে দেখছি আবার। সোনা গুহ কে আছিস বাবা বল? স্যার আমি আচ্ছা, সোনা লিখেছিস সোশ্যাল মিডিয়া, মাইক অফ কর, বাকিরা ও শুধু অনে থাকুক। সোশ্যাল মিডিয়া আ কমন সোর্স অফ কমিউনিকেশন ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়া ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আ কমন সোর্স অফ কমিউনিকেশন, আচ্ছা, ইট ইজ মোর পপুলার among the young generation because they use it as a source of their knowledge. Sometime it is true, এটার কোনো মানে দাঁড়ালো না। সামটাইম ইট ইজ ট্রু, এই ইট হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা পার্টিকুলার কোনো নাউনের পরিবর্তনে বসেছে, কিন্তু এটা কোন নাউনকে রেফার পুরো করছে? সেন্টেন্সটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ওটা আর একটু বড় ছিল। আচ্ছা, তাহলে তো বুঝতে পারবো না। বাট ইট অলসো স্প্রেড ফেক নিউজ which have no proof হবে, আশা করি এটা টাইপিং এরর, কারণ প্রুফ তো ভার্ব, তাহলে প্রুফ লিখতে হবে। বাট which have no proof but this generation বিলিভ হবে না বিলিভস হবে? বিলিভ সরি। বাট দিস জেনারেশন বিলিভস ইট ক্যানট বি ফলস। একটু বোকা বোকা হয়ে যাচ্ছে সেন্টেন্সটা, সহজ ভাষায় লেখ। ইট অলসো স্প্রেডস হয়ে যাবে। It also spreads fake news, full stop, and this generation believes that the news is true. ঠিক আছে? অথবা the this generation believes even in rumor. They also meet unknown person through this media. Many times it has been shown that they have fake identity also. তাহলে দে হলে আইডেন্টিটি হবে না, আইডেন্টিটিস হয়ে যাবে। ইট হ্যাজ বিন শোন মানে এটা দেখানো হয়। এবার দেখ, এই সেন্টেন্সগুলো ও যে লিখেছে হয়তো গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু সেন্টেন্সগুলোর সেন্স বড্ড বোকা বোকা। এটাকে যদি সহজে লিখতাম কিন্তু এর থেকে ভালো নম্বর পাওয়া যেত। কিভাবে লিখতে হতো? যে লেখাটা তুই নিজেও লিখতে পারতিস সোজা করে। যেমন সোশ্যাল মিডিয়া ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। আমার এটা লেখারই দরকার নেই, এ কমন সোর্স অফ কমিউনিকেশন। আমি ফার্স্ট সেন্টেন্স লিখবো, দেখ শুনতে ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি যেটা তোর লেখার মধ্যে অভাব সেটার নাম হচ্ছে ক্ল্যারিটি। তুই কি বলতে চাইছিস সেই স্পষ্টতাটা নেই, সেটাকেই আমি স্পষ্ট করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা সোশ্যাল মিডিয়া ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড, ফুল স্টপ। It is a common source of communication, full stop. It is more popular among the youth, full stop. The youth অথবা they যা ইচ্ছা লেখ, they use it for their knowledge. Sometimes it is true, দেব না। But it also spread fake news, না দিয়ে লেখ হচ্ছে social media can be a source of fake news, full stop. And the youth sometimes very easily believe in it, full stop. They even they meet unknown person নয়, strange
পার্সন, স্ট্রেঞ্জ বলতেই অপরিচিত পার্সনের জন্য ভালো শব্দ এখানে। স্ট্রেঞ্জ মানে কিন্তু অদ্ভুত না, আননোনের জন্যও ব্যবহৃত হয়। তো এই যে হয় না একজন কোনো সোশ্যাল মিডিয়া সাইটে দেখা হলো, তার সাথে ডেটিং এ গেলি, তো এটাকে এই ধরনের পার্সনকে আননোন বলে না, এটাকে বলা হয় স্ট্রেঞ্জার। ঠিক আছে? দে অলসো মিট স্ট্রেঞ্জ পার্সন থ্রু মিডিয়া। তারপরে কি লিখেছিস, মেনি টাইমস ইট হ্যাজ শোন দে হ্যাভ ফেক আইডেন্টিটি, না ফুল স্টপ এরকম না লিখে লিখবি দে সামটাইমস বা মেনি আ টাইম দে মিট বা উই মিট স্ট্রেঞ্জার্স থ্রু দিস মিডিয়া, ফুল স্টপ। অ্যান্ড অ্যান্ড নয়, মানে আলাদা করে যদি লিখিস, many of them use fake identity in social media. Many of them use fake identity on social media. সোশ্যাল মিডিয়ার আগে ইন হয় না, আমি ভুল বললাম আগের বার, অন সোশ্যাল মিডিয়া। তাহলে দেখ, মানে ব্যাপারটা স্পষ্ট হচ্ছে তো। এবং তুই যা লিখেছিস তার থেকে একও বেশি হলে এটাই পাবি, সহজ হলেও। সুদীপ্ত আছিস? হ্যাঁ স্যার আছি আছি স্যার। Nowadays, social media has remained the most attracted thing in youth. মানে ইউথের মধ্যে এরকম কিছু হয় না। সোশ্যাল মিডিয়া ইজ নট এ পার্ট অফ ইউথ। ঠিক আছে? ঠিক ইউথ আছে। মানে হচ্ছে যৌবন, তাহলে যুবক বিন্দু হচ্ছে দা ইউথ। আচ্ছা তুই লেখ, সোশ্যাল মিডিয়া হ্যাজ রিমেইনড। সোশ্যাল মিডিয়া হ্যাজ রিমেইনড কোনো মানেই হয় না, কি বলতে চাইছিস বল? যে সোশ্যাল মিডিয়া এখন মানে ইউথদের মধ্যে সব থেকে বেশি মানে ছড়িয়ে আছে, মানে এটাই অ্যাট্রাক্টিং এর মানে অ্যাট্রাক্টিং একটা জিনিস মানে হয়ে মানে বিচরণ তাহলে করছে। সোশ্যাল মিডিয়া একটা অ্যাট্রাকটিভ জিনিস, এটার হ্যাঁ, ইংরেজি কর সহজে। সোশ্যাল মিডিয়া ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টেড থিং ইন দ্য ইউথ, হুম, ফর দ্য ইউথ, ফর দ্য ইউথ। in the youthness, for the youth. ঠিক আছে। However, it has a negative impact on the youth. It has a negative impact on the youth. ঠিক আছে। Showing their lack of interest in many other things they have to know. এই সেন্টেন্সটার তো কোনো স্ট্রাকচারই দাঁড়ালো না। Showing their, they have to know, এর অবজেক্ট কোথায়? এ তো অবজেক্ট আগে লিখে পরে সাবজেক্ট এইভাবে লেখা যায় না, মানে দাঁড়ায় না। অবজেক্ট অনেক ক্ষেত্রে আগে লেখা যায়, বাট দিস ইজ নট দ্যাট সেন্টেন্স। কি বলতে চাইছিস বল? যে আরো অনেক কিছু জানার থাকে মানে আছে যেগুলো আমরা না জেনে শুধুমাত্র সারাদিন মানে সোশ্যাল মিডিয়া নিয়ে বিজি থাকি। তাহলে এটাকে সহজ বাংলায় বল আগে, তারপরে ইংরেজি করবি। আমাদের অনেক কিছু জানার এমন অনেক কিছু জানার থাকে যেটা আমরা না জেনে সারাদিন আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই সেন্টেন্সটাকে দুটো বাক্যে ভাঙ সহজ বাংলায়। এমন আমাদের এমন অনেক জিনিস জানার আছে। ভাঙবো স্যার, একটু ভেঙে দিন না, বুঝতে পারছি না। বাংলায় দুটো আলাদা, আমাদের অনেক কিছু জানার আছে। জানার আছে এক যেটা নম্বর আমরা সেন্টেন্স, যেটা হ্যাঁ, আমরা কেন, আমরা সোশ্যাল মিডিয়ার থেকে সেটা জানতে পারি। সেটা জানতে পারি। আমাদের অনেক কিছু জানার আছে, ইংরেজি কি? মেনি থিংস, আমাদের অনেক কিছু জানার আছে। মেনি থিংস উই হ্যাভ টু নো, উই হ্যাভ টু নো উই, মেনি থিংস, হ্যাঁ, উই হ্যাভ টু নো আ লট অফ থিংস, আ লট অফ থিংস। ফুল স্টপ। তারপরে সেন্টেন্স কি বল? যে যেটা আমরা ফিরে which যেটা আমরা সোশ্যাল মিডিয়ার তোর দ্বারা তো জানতে পারি। বাংলাতেই তুই কমপ্লেক্স সেন্টেন্স করতে চাইছিস, মনের মধ্যে থেকে ওটা গেঁথে দিস না, সরল বাক্য ব্যবহার কর। আমি আবারও বলছি, আমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের বিরোধী নই। রাদার আমি তোদের যে সমস্ত নোট দিয়েছি সেখানে কমপ্লেক্স সেন্টেন্সেরই প্রাধান্য আছে। কিন্তু এই কটা দিন আমরা বিউটিফিকেশন বা কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করে সবার আগে চাকরি পাওয়ার জন্য আমাদের কমন মিস্টেক গুলোকে এড়াতে হবে। দে আর বিজি ইন স্ক্রোলিং থ্রু হয় না, ইন স্ক্রোলিং দ্য সোশ্যাল মিডিয়া দ্য হোল ডে। ঠিক আছে। তারপরে বিশ্বজিৎ ব্রহ্ম আছিস? হ্যাঁ স্যার। Social media is a tool that has become quite popular these days of its user friendly features. এই অবধি তোর বাক্যটা ঠিক ছিল, সোশ্যাল মিডিয়া ইজ আ টুল দ্যাট হ্যাজ বিকাম কোয়াইট পপুলার দিস ডেজ। এইবার এই যে অফ ইটস ইউজার মানে কি? মানে স্যার ওই সোশ্যাল মিডিয়ার ইউজার ফ্রেন্ডলি ফিচার্স এর জন্য।
জন্য ইংরেজি কি? ফর স্যার। তাহলে অফ লিখেছিস কেন? স্যার ওই টাইপিং এ মনে হয় একটু তাহলে। Social media is a tool that has become quite popular these days for its user-friendly features. ঠিক আছে। It has brought friends and families closer through thick and thin. ইডিয়াম ব্যবহার করেছিস কিন্তু তুই তো সিম্পল সেন্টেন্সেই লিখেছিস, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। People can connect anyone using it, and it is a strong tool for spreading awareness about social issues and government norms. না, norms শব্দটা এখানে হবে না, গভর্নমেন্ট পলিসিস, ঠিক আছে, বা গভর্নমেন্ট এজেন্ডা, এটা লিখতে পারিস। But there are always two sides of a coin. The same goes for social media. It also has a darker side. Excessive use, এটা লিখতে হবে, excessive use of social media can lead to addiction, causing students to waste valuable times scrolling through feeds instead of focusing on studies. বিশ্বজিতের লেখা ঠিক আছে, আমি কঠিন কিছুই বলবো না, কিন্তু তুই এখানে যে কটা সেন্টেন্স ব্যবহার করেছিস একটিও কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ নয়, সেটা কি তুই খেয়াল করেছিস? নাকি তোর মনে হচ্ছে স্যার আমি কমপ্লেক্স সেন্টেন্স করেছি, আপনি মিস করে গেছেন? আমি হতে পারে, কিন্তু আমি তো একটাও কমপ্লেক্স সেন্টেন্স দেখছি না। স্যার আমি মানে ওই যে এক্সেসিভ ইউজ ক্যান লিড অ্যাডিকশন, কমা দিয়ে কজিং স্টুডেন্ট। সিম্পল সেন্টেন্স হলো, কজিং তো প্রেজেন্ট পার্টিসিপল হলো। ভার্ব প্লাস আইএনজি মানে কি? সেটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আর কমপ্লেক্স কোথায় হচ্ছে? হ্যাঁ, তুই পার্টিসিপেলের ইউজটা ঠিকঠাক করেছিস। এবার এই কজিংটা অনেকে যদি ঠিকঠাক ইউজ করতে না পারে, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করে দিবি। এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ক্যান লিড টু অ্যাডিকশন, ফুল স্টপ, ইট কজেস স্টুডেন্টস টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইমস। ঠিক আছে, এইভাবে করতে পারিস। ভ্যালুয়েবল তোর টাইম হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শ্যামসুন্দর পাখিরা। শ্যামসুন্দর আছিস? হ্যাঁ স্যার। In present day, the youth are addicted in social media, addicted to social media করতে পারিস, addicted to যায়। As a result, কমা হবে, they are suffering from mental and physical health. Physical health হয় না, physical health issues করতে হবে, and it also badly affects হয়ে যাবে, affects their education, in their education হয় না, affects নিজেই হচ্ছে transitive verb. Recently a survey report released that, না রিলিজ দ্যাট হয় না, রিভিল দ্যাট, ঠিক আছে, রিলিজ করে না, একটা রিপোর্ট রিভিল করে, প্রকাশ করে, রিভিল দ্যাট অলমোস্ট 60% পিপলস ইন ইন্ডিয়া ইউজ মেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আচ্ছা, পিপল বলতে কি বোঝাচ্ছিস? স্টুডেন্ট? স্টুডেন্ট। আচ্ছা, অলমোস্ট 60% পিপলস ইন ইন্ডিয়া ইউজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটাই হয়, তার বিভিন্ন ভাগ আছে, এই সব কিছুকে একসাথে বলে সোশ্যাল মিডিয়া। তাহলে মিনি সোশ্যাল মিডিয়া মানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া একটা আছে যার আন্ডারে অনেকগুলো মানে ব্রাঞ্চ আছে, ফেসবুক, টুইটার, এই সব কিছু মিলে একটা সোশ্যাল মিডিয়া। তাহলে মেনি সোশ্যাল মিডিয়া হবে না, ঠিক আছে। ও আচ্ছা, সরি, তুই প্ল্যাটফর্মস লিখেছিস, আমি খেয়াল করিনি, তাহলে ঠিক আছে। In use many social media platforms and they cannot participate properly in social activities. তুইও কোনো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করিসনি। কুশল, স্ট্যান্ডিং ইন দ্য, কুশল আছিস? হ্যাঁ স্যার আছি। Standing in the 21st century, we cannot think even an iota of moment without social media. Simple sentence, it has become an indispensable part of our daily life. Simple sentence, from a school goer to a middle-aged man, comma, from a school goer to a middle-aged man, everyone is found
to be glued to social media. Very good. Simple sentence. এটা কি লিখতে চাইছিস? Indubitably, undoubtedly synonym. Synonym. Indubitably, social media caters infinite connectivity and makes people aware of various unknown and unseen things. Makes people aware of various unknown and unseen things. Unseen দেওয়ার দরকার নেই, unknown things. On the other hand, comma, excessive use of social media leaves a pernicious impact on children. One of the most, সবকটা সিম্পল, এখনো কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স আসেনি। One of the most concerning impacts of social media on children is their behavioral change. এটা চেঞ্জেস করলে বেটার হবে, কারণ দেয়ার বলেছিস তো। চেঞ্জকে তুই একবারে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করতে পারিস, বাট চেঞ্জেস হলে টোটালটার উপর স্প্রেড করে যাবে। Unregulated exposure to social media is promoting children to adopt aggressive behavior, vulgar accents, a projection of masculinity, and a tendency to put down others. These characters are very much worrying for parents. হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। বাট আমি যেটা বলেছিলাম তোরা কেউই সেটা করছিস না। দেখ, এখানে ও হয়তো মানে হি হ্যাজ ইউজড সাম গুড ওয়ার্ডস, সাম গুড ফ্রেজেস, বাট হোয়াট হি অ্যাভয়েডস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ও প্রথম থেকে শেষ পর্যন্ত 6টা বা 7টা সেন্টেন্স লিখেছে, তার মধ্যে কোনো সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না, কিন্তু লেখা দেখ যথেষ্ট ভালো হয়েছে। এই যে স্ট্যান্ডিং ইন দ্য 21st century, we cannot think even an iota of moment without social media. এটা যদি এত জটিল না করতে চাস, ও করেছে, বাকিরা তো সব শব্দ জানিস না, তাহলে এরকম ভাবে লেখ, in 21st century we cannot think our life without social media. তারপরে সেন্টেন্স ও লিখেছে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সেবল পার্ট অফ আওয়ার লাইফ। এটা তো সহজ সেন্টেন্স, ঠিক আছে। তোরা এত ইন্ডিসপেন্সেবল যদি না জানিস, ইনসেপারেবল শব্দটা লিখতে পারিস, ঠিক আছে। ও লিখেছে ফ্রম আ স্কুল গোয়ার টু আ মিডল এজেড ম্যান, না করে তুই সোজাসুজি সরাসরি লেখ যে এভরিওয়ান ইজ ফাউন্ড টু বি গ্লুড। এটা তুই হয়তো ব্যবহার নাও করতে পারিস, লেখ যে এভরিওয়ান সিটস গ্লুড টু সোশ্যাল মিডিয়া, এইভাবে ব্যবহার করতে পারিস, ঠিক আছে। বাট ও কোনো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেনি। তাহলে একজন কেউ বলছিল যে স্যার যদি শুধু সিম্পল সেন্টেন্স লিখি তাহলে কি নাম্বার পাবো? তুই ওর লেখাটা পড়ে বুঝতেই পারবি না যে ও সিম্পল সেন্টেন্স লিখেছে, শুধুমাত্র চয়েস অফ গুড ওয়ার্ডস। কৃষ্ণেন্দু, ভালো হয়েছে লেখা, কুশল। মানে ইউ ক্যান ট্রাই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই ধর তুই তোর এই লেখাটাকেই যদি আমি একটু কমপ্লেক্সিটি বাড়াতে চাই, যেহেতু তোর গ্রামাটিক্যাল এরর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এইবার তুই কি করবি, বিউটিফিকেশনের দিকে নজর দিবি, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কৃষ্ণেন্দু লিখেছিস social media has become an integral part of our life. It helps us in many aspects of life, though এই যে though হচ্ছে complex sentence, though it has immense adverse effects in society, especially on teenagers. According to লিখতে ভুলে গেছিস, to a report, about 45 crores of Indians are using social media like WhatsApp, Facebook, Insta, in which, ঠিক আছে, in which about 50 to 60% people, in which হলে তো এর মধ্যে বোঝাচ্ছে, এর মধ্যে তো আর পিপল হবে না, দুটো সেন্টেন্সকে আলাদা করে দে, এই কমপ্লিকেট করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে।
এই যে লিখছিস ইন উইচ মানে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু, কিন্তু তুই বলছিস ইন উইচ 50 to 65% পিপল। তাহলে পিপল কি কখনো এর পার্ট অফ সোশ্যাল মিডিয়া না? তুই এখানে এটা ফুল স্টপ দিয়ে দে, তারপরে লেখ হচ্ছে 50 to 60% পিপল আর বিটুইন দ্য এজ ফ্রম এত টু এজ বিটুইন দ্য এজ ফ্রম দেয়ার দরকার নেই, বিটুইন দ্য এজ 12 and 18 ইট ইজ ব্যাডলি হার্মিং। আচ্ছা, হার্মিং কখনো গুডলি বা গুড হয় না, ইন আ গুড ওয়ে হয় না। ইট ইজ হার্মিং দা আওয়ার এফিসিয়েন্সি, দা আওয়ার এটা এরর মানে প্রিন্টিং মিস্টেক। কনসেন্ট্রেশন পাওয়ার, স্টুডেন্টস আর ফেল্ট ইন ট্র্যাপ ফ্রিকুয়েন্টলি। বিপুল লিখেছিস সোশ্যাল মিডিয়া ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মডার্ন এজ অফ ডিজিটাল মিডিয়া। It may be for news or entertainment purpose. It may be কেন, it is for news or entertainment purpose। এখানে অড না লিখে, অড মানে কি আইদার নিউজ অর এন্টারটেনমেন্ট পারপাস না, এখানে লেখ অ্যান্ড, আরো ভালো হয় অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিন্তু অ্যান্ড নয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে নট অনলি বাট অলসো। But being so much dependent and addicted to this glamorous virtuality, people have spending কি করে হয়? People are spending a lot of time in social media, on. This addiction not only waste their valuable times but also waste নয়, addiction waste করে না, kill ব্যবহার কর। Not only kills their valuable times but also affects their physical and mental health. This is very much seen, especially this is very much seen না করে, this can be found among the young people. According to sources, India is among the leading countries in respect to higher screen time. আচ্ছা, ঠিক আছে, বাট ম্যাক্সিমামই এখন আজকে বলার পর সিম্পল সেন্টেন্স লিখছিস। এটা কি আমরা করিয়েছি সোশ্যাল মিডিয়া? স্যার আমি লিখেছি তারপর স্যার। আর দেখা যাবে না, তারপর অনেকেই দিয়েছে, মোটামুটি দেখে দিলাম, সবাই স্যার, কম বেশি দেখানো এই হয়নি। ধরনের দেখে স্যার নিস। একটা কথা বলবো? হ্যাঁ বল। স্যার আজকে যেটা প্রথমে দেখালেন ওই লিটারেসি সেমিনার নিয়ে রিপোর্টটা, ওটার স্যার যদি হেডিং আমি এরকম দিই যে রিড রাইট এম্পাওয়ার, ব্যাস এইটুকু দিয়ে হবে? রিড রাইট এম্পাওয়ার, তার থেকে আর সোশ্যাল লেখ না, তার থেকে সহজ হয় না, অ্যান অ্যাডাল্ট লিটারেসি ড্রাইভ। হ্যাঁ, মানে স্যার এটা আমি কেন বললাম, ওই বাংলা প্রতিবেদনে স্যার ওই যেটা ওই বোম্বাইয়ের বম্বেটে বা যেরকম ধরনের ওই ইউজ কথাগুলো থাকে, ওইরকম ধরনের কথা নাকি ইউজ করলে ভালো হয় নাকি, ওটা কি বলে ইংরেজিতে আমার ঠিক খেয়াল নেই। দেখ, যাই হোক না কেন, টাইটেল খুব বেশি অর্নামেন্টাল করতে যাবি না। টাইটেল হচ্ছে সাধারণত ভেতরে যে খবর আছে তার নির্যাস, মানে আমি যেন টাইটেল পড়েই বুঝতে পারি যে ভেতরের টপিক কি। তুই যদি লিখিস রিড রাইট অ্যান্ড এডুকেট, এটা দিয়ে কি কখনো বোঝা যায় যে অ্যাডাল্ট লিটারেসি ড্রাইভ নিয়ে লেখা হচ্ছে, আমি যদি বলে না দিই? ট্রাই টু কিপ ইট সিম্পল, ঠিক আছে? স্যার আরেকটা, স্যার এই যে একটা সেন্টেন্স যদি এরকম হয় যে ধরুন দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড এন্ড The কেম, program started না। যদি আচ্ছা এইটা একটা কোয়েশ্চেন, যে প্রোগ্রাম তো কেউ একজন স্টার্ট করে, তাহলে ওটা প্যাসিভ ভয়েসে কেন লেখা যাবে না? স্টার্ট শব্দটা, ওপেন শব্দটা, স্যার ক্লোজ শব্দটা হ্যাপেনিং ভার্ব। হ্যাপেনিং ভার্ব মানে এটা করার জন্যেও ব্যবহৃত হতে পারে, হওয়ার জন্যেও ব্যবহৃত হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হ্যাপেনিং নয়, এটা হচ্ছে আর্গেটিভ ভার্ব। আর্গেটিভ ভার্ব মানে যেটা করা এবং হওয়া দুটোর জন্য ব্যবহৃত হয়। হওয়া ইংরেজি হচ্ছে হ্যাপেনিং, মানে নিজে নিজেই হচ্ছে, আর করা হচ্ছে ডুইং। তাহলে যার মধ্যে একই সাথে ডুইং এবং হ্যাপেনিং নেচার থাকে তাকে বলা হয় আর্গেটিভ ভার্ব। যেমন আমরা বলি হচ্ছে
ইট স্টার্টস, তাহলে ইট ইজ স্টার্টেড টেকনিক্যালি সামওয়ান স্টার্টস ইটের প্যাসিভ ভয়েস না করে আমরা সরাসরি প্রেফার করব ইট স্টার্টস। ধরো বললে দোকানটা 9টার সময় বন্ধ হয় বা 9টার সময় খোলে, দ্য শপ ওপেন্স অ্যাট 9 AM। এরকম লিখবো না দ্য শপ ইজ ওপেন্ড অ্যাট 9 AM। এটা টেকনিক্যালি ভুল না, কারণ এটা হচ্ছে সামওয়ান ওপেন্স দ্য শপ অ্যাট 9 AM এর প্যাসিভ। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। কিন্তু যেগুলো হ্যাপেনিং ভার্ব হিসেবেও, মানে হ্যাপেনিং মানে কি বলতো, যেটা করা সেটা হওয়া, মানে যার ডুয়ার থাকে না, নিজে নিজে হয়। যেমন আমি কতগুলো শব্দ বলছি, ফ্লাই, ফ্লাই ডুইংও হতে পারে আবার হ্যাপেনিংও হতে পারে, ঠিক আছে? যেমন ডুইং যখন হবে তখন ফ্লাই মানে হচ্ছে ওড়ানো, আর হ্যাপেনিং যখন হবে তখন এটার মানে হচ্ছে ওড়া। তাই জন্য দেখবি হি ইজ ফ্লাইং এ কাইট, এটাকে প্যাসিভ করলে হয় দ্য কাইট ইজ বিং দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা লিখতে পারি দ্য কাইট ইজ ফ্লাইং, দ্য কাইট ইজ ফ্লাইং। তাহলে ঘুড়িটা কি ওড়াচ্ছে না উড়ছে? ওড়ানো হচ্ছে। উড়ছে, ওড়ানো হচ্ছে না, উড়ছে। তো সেক্ষেত্রে ইজ বিং স্ট্রাকচারকে আমরা অ্যাভয়েড করে দ্য কাইট ইজ ফ্লাইং এই স্ট্রাকচারটাকে প্রায়োরিটি দেব। ইট ইজ সামওয়ান স্টার্টস ইট, এটা অ্যাক্টিভ, এর প্যাসিভ হচ্ছে ইট ইজ স্টার্টেড। কিন্তু স্টার্ট নিজে হ্যাপেনিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, তাই আমরা প্যাসিভ স্ট্রাকচার ভুল না, কিন্তু এটা স্মার্ট ইংলিশ নয়। আমরা এটাকে লিখবো ইট স্টার্টস অ্যাট 9 PM। যেমন ধর বলা হলো, কখনো লেখা দেখিস দ্য মুভি ইজ স্টার্টেড অ্যাট 9 AM। দ্য মুভি স্টার্টস অ্যাট 9 AM। কোনটা দেখিস? সিনেমা হলের বাইরে কোনটা লেখা থাকে? দ্বিতীয়টা। কেন দেয়া থাকে? কারণ এইটাও টেকনিক্যালি ভুল নয়, কারণ সামওয়ান স্টার্টস দ্য মুভি অ্যাট 9 AM। এটার প্যাসিভ হচ্ছে এটা, কিন্তু যেগুলোর প্যাসিভ আমরা ডিরেক্ট হ্যাপেনিং ভার্ব দিয়েই করতে পারি, সেগুলো আমরা হ্যাপেনিং ভার্ব দিয়েই করব, সেগুলোকে আমরা প্যাসিভ করব না, অন্তত ডেসক্রিপটিভ রাইটিং এ। ঠিক আছে? ঠিক আছে স্যার, আর একটা বলছি, ধরুন হি হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ফিনিশড দ্য ওয়ার্ক ইন দ্য ইভিনিং। তো ওই যে লাস্টে ফিনিশটা করছি, ওটাও কি প্যাসিভে হ্যাজটা কমন নেওয়া যায়, নাকি ওখানেও হ্যাজ ফিনিশড করতে হবে? হ্যাজ ফিনিশ তো অ্যাক্টিভই হচ্ছে, বল হি হ্যাজ স্টার্টেড এ ওয়ার্ক ইন দ্য মর্নিং। দাঁড়া, হি হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ফিনিশড করতে হবে না হ্যাজ ফিনিশড করতে হবে? হ্যাজটা কি কমন নেওয়া যায়? ফিনিশড ইট ইন দ্য ইভিনিং ধরুন। ইন দ্য ইভিনিং। হ্যাঁ, কেন নেওয়া যাবে না? মানে এখানে এখানে তুই যদি হ্যাজও লিখিস, হ্যাঁ, এ তো হ্যাজ প্লাস V3, এখানেও তো হ্যাজ প্লাস V3 সেম স্ট্রাকচারে আছে, তাহলে এটা কমন নেওয়া যাবে। কিন্তু এটা কিন্তু প্যাসিভ হলো না, সেন্টেন্সটা কি হলো? হি হ্যাজ স্টার্টেড, হি হ্যাজ ফিনিশড।
হ্যাঁ তাহলে এটা কি প্যাসিভ কোথায় হচ্ছে? হবে স্যার? না প্যাসিভ নয়, এটা এমনি নরমালি আরেকটা বলছি। হ্যাঁ, করা যাবে তো, কেন করা যাবে না? দ্বিতীয়বার অ্যাজ লেখার দরকার নেই। আর লিখলেও কি ভুল স্যার? যদি না বাই চান্স না, লেখার দরকার হয় না, লিখলে ভুল নয়। যদি লিখিস, ভালো করে বোঝ, যদি লিখিস ভুল কোন জায়গায়? তুই সাবজেক্ট কমে যাচ্ছে। সাবজেক্টও তো কমন আছে। তুই যদি ভার্ব কমন নিস তাহলে সাবজেক্টও কমন নিবি। তুই যদি ভার্ব কমন না নিস তাহলে সাবজেক্টও কমন নিবি না। তাহলে এরকম লিখবি, হি হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক বা ফিনিশড ইট ইন দ্য ইভিনিং। মানে কমন নিলে পুরোটাই নিবি, যে পার্ট কমন যাবে, আর নাউন নিলে কোনোটাই নিবি না। এটা অনেক সময় জোর দেওয়ার জন্য সেম জিনিসকে কমন নেওয়া হয় না, যেমন হি কেম হি কঙ্কার, ঠিক আছে? মানে হি, এটা কোটেশনটা আমি ভুলে যাচ্ছি, হি কেম হি স হি কঙ্কার। অ্যাকচুয়ালি তো এটা বললেই হয় যে হি কেম স অ্যান্ড কঙ্কার, না বলে কি বলছে, হি কেম হি স হি কঙ্কার। বুঝেছি। মানে এটা স্যার এইভাবে লিখতে পারি, হি হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং এন্ড ফিনিশড ইন দ্য ইভিনিং, এটা লেখা যেতে পারে। লেখা যাবে, লিখবি, কি আছে? ঠিক আছে। আর কারুর কোনো প্রশ্ন? স্যার বলছি স্যার বলছি নেক্সট আমি সেন্টেন্সের লেখাটা ক্ষেত্রে পাঠিয়েছি, দেখা যাবে? মানেটাকে লিখতে হবে। কোনটার? কি বলছিস বল, কোনটার মানে? যখন মেক সেন্টেন্স করব তখন কি ব্র্যাকেটে ওর মানেটা লিখতে হবে মিনিংটা লিখে সেন্টেন্স? দিলে বেটার, হ্যাঁ, মানেটা লিখে আচ্ছা দিলে বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার বলছি লেখাটা পাঠিয়েছি, কি দেখা যাবে? কি নাম বল বাবা? ওই রাজদীপ, দেখবেন একটু, এটা আমি পরে পাঠিয়েছি তো, ওই জন্য আপনি হয়তো কপি করেছেন, ওটা নেই। না, বিপুলের লেখাই তো লাস্ট এসছে। হ্যাঁ, ওর আমি পরে লিখে পাঠিয়েছি স্যার। চলো এটাই কমেন্ট লাস্ট বক্সে দেখছি আজকে, রাজদীপের চ্যাটে লেখাটা। দিয়েছি। বুঝেছি, চ্যাটে দিয়েছিস। এটা তো হ্যাঁ এআই ক্রিয়েটস হয়ে যাবে, হ্যাঁ, ইন না অন সোশ্যাল মিডিয়া, পিপল অ্যাভেল সফটওয়্যার সার্ভিস, নিউজ, অনলাইন সার্ভিসেস, গ্লোবাল ফাস্টার কমিউনিকেশন। লাস্টেরটা অনেকগুলো কমা দিলে লাস্টেরটার আগে এন্ড দিতে হয়। ইন আদার কেসেস, ডেটা ব্রিচেস, ডিপ ফেক, fraud, digital arrest in social networking sites are its dark sides. Its হবে. So in the ages of AI, there are mixed reaction. Mixed হলে reactions করে দিস among the netizen of India. কমপ্লিট হলো না তো, এইটুকুনি লেখায় আর কি জাজ করবো, আরো একটু লিখতে হতো। তুই তো কোনো ও কমপ্লেক্স সেন্টেন্সই লিখিসনি। স্যার ওর আগে আমার কাছে একটু করে দিন না স্যার। স্যার আর সে কি দেওয়া আজকে যেতে ছেড়ে পারে? দেয়া, 12টা বেজে গেছে, হ্যাঁ বল। বলছি আর কি দেওয়া যেতে পারে? আরে তুই তো 3টে সেন্টেন্সে নিশ্চয়ই এসে লিখবি না, তোকে লিখতে আচ্ছা হবে কি, তোকে লিখতে হবে the problem, মানে the impact of social media on youth, ঠিক আছে? তুই এরকম বলতে পারিস যে the impact of social media on youth is enormous. All the হুম people, especially the youth, sit glued to mobile sets for hours till end. Full stop. তারপর বলতে পারিস they are so much engrossed on social media that they forgot they forget what is happening around the world, ঠিক আছে? বা they cut off from the rest of the world. এইভাবে হুম সেন্টেন্স গুলোকে ক্রিয়েট করবি। এই প্রথমেই কেন আমরা গ্লোবাল ফাস্টার কমিউনিকেশন, ডিপ ফেক, ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, এগুলো প্রথমের দিকে তো আসবেই না। মানে রিপোর্ট রাইটিং কিন্তু তোমার ডেটার কালেকশন নয়। তোমরা যখন মিসলেনিয়াস মেইনের ক্ষেত্রে
মানে জিএস পেপারের যে রিপোর্ট হবে আর ইংরাজি বাংলার যে রিপোর্ট হবে দুটোর মধ্যে মেজর পার্থক্য আছে। তুমি যখন রিপোর্ট লিখছো সেটা তথ্য ভারাক্রান্ত হবে, যেটা জিএস পেপার, সেখানে নানা রকম তথ্য থাকবে। কিন্তু যখন তুমি ইংরাজির রিপোর্ট লিখছো, দ্যাট ইজ নট অনলি অ্যাবাউট ডেটা, দ্যাট ইজ অ্যাবাউট প্রেজেন্টেশন অ্যান্ড ইয়োর রিয়েলাইজেশন অর বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এইটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, চলো আজকে এই অবধি রাখছি, 12টা বেজে গেছে। নেক্সট দিন এরপর আলোচনা করব। গুড নাইট সবাইকে। রেবন্তরটা নেক্সট দিন চেক করে দেবো। হ্যাঁ, তাহলে অনেকেরই স্যার একটা বাদ মডেল হয়ে গেছে যাবে। অ্যান্সার দিয়ে দেবেন। কোনটা? সোশ্যাল মিডিয়া? এটা হ্যাঁ আপনি যেগুলো বললেন আমি তো আর লিখিনি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি তাহলে করে কালকে পাঠিয়ে স্যার দিচ্ছি। এটা এডিটোরিয়াল হলে তো ওই সেকেন্ড প্যারার থেকে আমি কিছু কোটেশন দেব একটা স্টুডেন্টের বা একটা কোনো সাইকোলজিস্ট। এডিটোরিয়ালে সাইকোলজিস্টের দিলে দিতে পারিস, এডিটোরিয়াল হলে কোটেশনটা আমরা জেনারেলি অ্যাভয়েড করি। আচ্ছা, তাহলে সেকেন্ড প্যারাটা স্যার কি লেখা যাবে মোটামুটি বিষয়টা ওই ওই বিষয়ের উপরেই লিখতে হবে, কারণ এডিটোরিয়াল রিপোর্টে মানে কি বলবো, মানে পালপাড়ার পাচুদা কি বললো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। যদি এডিটোরিয়াল রিপোর্টে কিছু সত্যি লিখতে হয়, সেটা বড় কোনো ব্যক্তির কোনো বিখ্যাত কোটেশন দেয়াটা তবু যেতে পারে। আদারওয়াইজ এডিটোরিয়াল রিপোর্টে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবি। স্যার কোনো কেস স্টাডি দেওয়া যাবে? হ্যাঁ, ডেটা তো দিতেই পারিস, কিন্তু আবারও বলছি সেই তথ্য ভারাক্রান্ত না হয় যেন। ঠিক আছে, ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে।